সকালবেলা ঘুম থেকে উঠেই এখন যা ঠান্ডা পড়েছে, ছেলেকে আর নিচের দিকে নামাই না। দুটো দিন ধরে ছেলেরও খুব শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ। গলা শুনে হয়তো বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর দুদিন ধরে বেশ কিন্তু জ্বরও এসছে। আর সেরকমই গা হাত পা ব্যথা। কত কষ্ট করে যে দুটো দিন কাটিয়েছি। আর ঘরে বাচ্চা থাকলে যদি মায়েদের শরীর খারাপ হয় কতটা কষ্ট হয়। আর জ্বর মানে তো বুঝতেই পারো শরীরটাকে পুরো ক্লান্ত করে দেয়। দুদিন খুব কষ্টে কাটিয়েছি। আজকে সকালবেলার থেকে শরীরটা একটু ভালো লাগছে, দুদিন ধরে জ্বরের ওষুধ খেয়েছি। আর ছেলেটারও লেগেছিল প্রচণ্ড ঠান্ডা, অনেক কষ্টে কিন্তু ওর ঠান্ডা আমি কমিয়েছি। না কোনো ওষুধ দিয়ে, না ঘরোয়া টোটকা দিয়ে। দেখেছো এখন বাজে এই 7:30 পৌনে 8টা মতো। ছেলেকে সকালবেলাই একদম বিছানার থেকে এইভাবে পুরো পরিষ্কার করিয়ে দিই। আর দেখেছো দেখছে কেমন করে, তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে না, তাই তোমাদের দাদাভাইয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। এবার ওকে দুধ খাওয়ালাম, ওই দেখো খাওয়ানোর সাথে সাথেই একদম কিন্তু ওর চোখে ঘুম চলে এসছে। এই যে ঘুমিয়ে পড়বে। প্রত্যেকদিন সকালবেলার এইটাই রুটিন। শীতকাল তো এখন আর ওকে আমি নিচের দিকে আর নামাই না। সকাল টাইমটা আমি নিজেও নামি না, একেবারে বসে পুরো কাজটা করে নিয়ে তারপরে কিন্তু আমি নিচের দিকে নামি। এই যে ঘুমিয়ে পড়লো ও, আমি বিছানার এই পাশটা একটু পরিষ্কার করে দেবো। তোমাদের দাদাভাইয়ের কোলে ওকে দিলাম। আর দেখো আমাদের সন্ধ্যের পর থেকে ঘরদুয়ারটার অবস্থা কী থাকে। তোমাদের দাদাভাই নিচে শোয়, আমরা খাটে শুই। আর শীতকাল মানেই তো অনেক কাঁথা কম্বল সব কিছু দিয়ে পুরো ঘরটা একদম জগা খিচুড়ি হয়ে থাকে। আর ছোট্ট যেহেতু আমার ঘরটা, সেই কারণে কিন্তু আমার নোংরাটাও একটু বেশি হয়। যদি দুটো ঘর থাকতো তাহলে কিন্তু এমন হতো না। যাই হোক চলো, ছেলের কাজ সবই হয়ে গেছে 8টার মধ্যে। এইবারে আমি কম্বলগুলোকে একটু ভাঁজ করে নেব। কম্বলগুলোকে ভাঁজ করার কারণ হচ্ছে একটাই, দুদিন ধরে কোনো রোদ উঠছে না। আজকেও সকালবেলা দরজা খুলে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম রোদ কি উঠেছে, তাহলে কম্বলগুলোকে তারে দিয়ে আসো। তোমাদের দাদাভাই বলল কুয়াশায় বাইরেটা পুরো ঢেকে আছে। আর সত্যি কথা বলতে এই শীতকালটা আসলে কিন্তু মানে একদিকে ঠান্ডার জন্য কুড়েমি লাগে ঠিকই, কিন্তু শীতকালটায় কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কাজকর্ম করে ঠরে কিন্তু সব দিকে শান্তি। তবে আমার খুব একটা শান্তি হয় না, কিন্তু সবাই বলে সবার নাকি খুব শান্তি। তাহলে সব দিকে খেয়ে উঠে বসে কাজকর্ম করে কিন্তু শীতকালটা বেশ আরামের। তবে আর আগের মতো এখন আর শীত কোথায় পড়ে, তাই না? এই তো দেখতে দেখতে 2 মাস ঠিক করে একটু শীত পড়ে না। আর আগে তো মানে কত আমরা যখন ছোট ছিলাম তাই ভাবি আগেকার সময়গুলোর কথা, মানে শীতকাল মানে প্রায় 4-5 মাস শীত থাকতো। তো এখন কিন্তু সেরকম শীত পড়েই না। দেখো এই কটা দিন ধরে আমাদের এদিকে দেখছি একটু ঠান্ডা পড়েছে। আর এই দুটো দিন ধরে যেহেতু রোদ উঠছে না, কুয়াশা পড়ছে, একটু কিন্তু ঠান্ডা পড়েছে। আজকেও বাইরের ওয়েদারটা দেখলাম পুরো মেঘলা। আর আমি এখন জানলাও খুললাম না। ছেলের কাঁথা কাপড়গুলো মানে মোটামুটি রাত্রিবেলায় কিছু কাঁথা, তারপরে হাগিস, আমি এই মোটামুটি টুকিটাকি যা দরকার হয় সেগুলোকে নিয়ে মাথার সামনে শুই। রাত্রিবেলায় নিচে বিছানা থাকে, বারবার নামা তো সম্ভব হয় না, তাই বিছানার মধ্যে নিয়ে রাখি। দেখো এই পাশটা ঝেড়ে দিয়ে ছেলেকে শুইয়ে দিলাম। এরপরে আমি কম্বলগুলোকে আগে সব ভাঁজ করে নেব। এখন কিন্তু ঘরদোর আর কিছু গোছালাম না, গোছাবো পরে। কারণ এরপরে তো আমাকে কলপাড়ের দিকে যেতে হবে। আর সত্যি কথা বলতে এখন দুটো দিন ধরে কি হয়েছে জানো তো, এত ঠান্ডা পড়েছে আমার যেন নিচে নেমে কলের কাজগুলো করতেই ইচ্ছে করে না। আবার ভাবি না কলের কাজগুলো যদি এই সকাল টাইমটা না করি, সেই 11টায় জল আসবে, তখন আবার বসে থাকতে হবে, ছেলের কাঁথা কাপড় শোকাবে না। সেই কারণে কিন্তু সকাল সকালই বেরিয়ে যাব। বাইরের দিকে আসলাম কম্বল গোছাতে গোছাতেই সবজি পালং আলার শাক কত জন্য। আটি? 10 একটা দাও। আর ফুলকপি দাও। আর ফুলকপি, হ্যাঁ ফুলকপি 20 টাকা। বাজারে কত বড় বড় ফুলকপি 20 টাকা। ধ্যাৎ, 15 টাকা করে দাও। হ্যাঁ বাজারে এর থেকে বড় বড় 20 টাকা জানো। হ্যাঁ দুটো দাও, 15 টাকা করে। না 30 টাকায় দেবো। হ্যাঁ হ্যাঁ 250 দাও। পেঁয়াজ কলি দাও ওই 20 টাকা মতো। আর কড়াইশুঁটি 20 টাকা মতো দাও।
একটাই একটাই, শুধু বেগুনের দামটাই বেশি না গো। এই দুটো দেখো কত হয়, আর টমেটো 20 টাকার দেবে। এখন নিজের হাতে সংসারের দায়িত্ব নিয়ে অনেকটা আমাকে একটু বুঝে বুঝে চলতে হয়। তবে আমি জানি এই যে সবজিটা সকালবেলায় নিলাম, এটা বাজারে গেলে একটু বেলাতে অনেক কমে পাওয়া যায়। আসলে কি বলো তো, আমরা তো সবজি একটু বেশি দাম দিয়েই কিনি, কিন্তু এই যে যেই সব গ্রামের দিকে চাষবাস হয়, আমার মামা বাড়িও গ্রামে, জানো তো, কৃষ্ণনগর আমার মামা বাড়ি। তো এই বিয়ের আগে মানে শীতকালটা আসলে খুব মনে পড়ে, আমরা না বিয়ের আগে এই শীতকালটায় মামা বাড়িতে যেতাম। তো যখনই যেতাম না খুব ভালো লাগতো, গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। নানা রকমের সবজি টবজি চাষ করা দেখতাম, কী যে ভালো লাগে। আর খেতে ঘুরতে তো দারুণ লাগে। তাই এই জিনিসগুলো কিনি আর ভাবি সত্যি মানে আমাদের এদিকে কত দাম দিয়ে কিনতে হয়, আসলে এই শীতকালে সবজি তো কত সস্তায় পাওয়া যায়। আগে বেশ মামাবাড়ির সঙ্গে কথা হতো, এখন সবাই সবার কাজকর্মে ব্যস্ত, মামা ওরাও চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, সেরকম একটা কথা হয় না। কিন্তু যখন কথা হয় তখন শুনি বেগুন নাকি 4 টাকা 5 টাকা কিলোতে বিক্রি করে, আর আমরা এখানে দেখো কত দাম দিয়ে কিনি। তো যাই হোক, সবজি নিয়ে আসলাম ওই 20 টাকা 20 টাকা করে সব মিলিয়ে একটু সবজি নিয়ে আসলাম, সব রকম অল্প স্বল্প করে। আর এই যে দেখো একটা ফুল ঝাড়ু নিলাম, এই ফুল ঝাড়ুটা আমি যেটা দিয়ে ঝাড়ি ওটা একদমই নষ্ট হয়ে গেছে। আর তারপরে সেদিনকে তোমাদের দাদাভাই দেখলে না বেসিন ঠিক করলো, কোনো লাঠি পাচ্ছিল না দেখে পাইপের ভেতর ঢোকানোর জন্য আমার ওই ফুল ঝাড়ুটাই লাঠি হিসাবে ব্যবহার করেছিল। আর পুরো নোংরা হয়ে একদম ওটা আর ব্যবহার করার মতো নেই। তবু আমি ধুয়ে দিয়েছিলাম, তাও দেখলাম না পরিষ্কার হলো না, তো সেই কারণে ওটা ফেলে দিয়েছি। সকালবেলা ঘরে কাজ করতে করতেই ঘর থেকে তো বেরাতে ইচ্ছে করে না, কিন্তু সকালের মতো ঘড়ির টাইম তো আর দাঁড়িয়ে থাকে না, ঘড়ির টাইম কিন্তু টাইমের মতো চলে। বাজে এখন এই 9:45 মতো। তো আমি এদিকে ঘরের মোটামুটি কম্বল টম্বল গুছিয়ে নিচের বিছানা টিছানা তুলে দিলাম। তার মধ্যেই দেখি আবার আওয়াজ পেলাম যে এই ফুল ঝাড়ু নিয়ে এসছে, তো আবার একটা ফুল ঝাড়ু নিলাম। তারপরে আবার কাজে হাত দিলাম, এই দেখো এখন সব আস্তে আস্তে বার করছি। গোছাগুছির কাজগুলো এখন কিচ্ছু করতে পারবো না, দেখি ঘড়িতে বাজে 9:10। 9:10 দেখেই তো আমি লাফালাফি আরম্ভ করে দিয়েছি যে আমি এখন কখন কী করব। আজকে সকালবেলা মেয়েও নেই, মেয়ে গেছে পড়তে, আর তোমাদের দাদাভাইও আরেকটু পরে বেরিয়ে যাবে। আমি চাই কি তোমাদের দাদাভাই কিংবা মনা কেউ থাকতে থাকতে আমি যদি সকালবেলা অন্তত বাবানের জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসতে পারি, তাহলে আমি একটু নিশ্চিন্ত থাকি, জামা কাপড়গুলো শুকিয়েও যাবে, আমার আমার এদিকের মতো কাজও আমি করতে পারবো। যাই হোক, দেখো ওখানে বাজারগুলো আর গোছাতে পারিনি, ওখানেই রেখে দিয়েছি। এখন শুধু বাসি ঘরটা ঝাড় দিলাম, দিয়েই এবার সোজা চলে যাব বাইরের দিকে। আর ঠান্ডা ঠান্ডা মালুম করলে হবে না, এবার ঘড়ির টাইম দেখে ঠান্ডা মাথায় উঠে গেছে। তবে কী বলো তো, এই যে জল থাকতে থাকতে যদি কাজ করি না, খুব একটা কষ্ট হয় না, কারণ কলের জলটা একদমই গরম পড়ে। আর যখনই ট্যাঙ্কের জলে ঘরের ভেতর দিকে কাজ করি, বেসিনের বাসনকোসন ধুই, চায়ের বাসনকোসন ধুই, তো তখনই না মনে হয় হাত পা পুরো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হয়ে যায়, মানে এত ট্যাঙ্কের জলটা ঠান্ডা। তো এখানে দেখো এখন সিঁড়ির ঘরটা ধোয়াবো, জল আছে, পাইপ লাগিয়ে নিলাম, কারণ 15-20 মিনিট মতো জল আছে। 9:30টার মধ্যে জলটা চলে যায়, কিন্তু আস্তে আস্তে প্রায় 9:45 অবধি পড়ে, মানে একদম সরু হয়ে 9:45 অবধি জল পড়ে। তো আমার মোটামুটি আগে ছেলের জামা কাপড়গুলোই ধোবো, তোমাদের দাদাভাইকে বললাম গামলাটা দাও, আগে ছেলেরগুলোই ধুয়ে দিই। কিন্তু ভাবলাম না, আগে সিঁড়ির ঘরটা একটু জল দিয়ে ধোয়াই, না হলে আমার শান্তি হবে না। আসলে কী বলতো, এই বাসি কাজগুলো এগুলো আগে করে না নিলে না শান্তি হয় না। সিঁড়ির ঘরটাও ধুয়ে দিলাম, সাথে সাথে ঘরের সামনেটা ঝাড় দিয়ে দুয়ারের সামনেও কিন্তু এখন আমি জল দিয়ে দেবো।
ভাবছি তোমাদের দাদাভাইয়ের কিছু পুরনো গেঞ্জিগুলো আবার বার করব। কারণ আমি তো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিগুলো পরেই কাজ করি। তো আমি সোয়েটার পরে চাদর পরে তো কাজ করতে পারি না, ওই গেঞ্জিগুলোই আমাকে আবার বার করতে হবে। তবে এই কদিন ভাবিনি জানো তো, এই আজকে দেখছি যা ঠান্ডা পড়েছে আমাকে এবার আবার বার করতে হবে। যা হাওয়া চলছে সকালবেলার থেকে, হাওয়াতেই যেন বেশি ঠান্ডা লাগছে। পৌষ মাস তো পড়েই গেল, পৌষ মাস দেখতে দেখতে কিন্তু পড়েই গেল। আর পৌষ মাসে হাওয়া চলবে না, ঠান্ডা পড়বে না, সেটা তো হয় না। খুব ইচ্ছে করছে কটা দিন ধরে যে পিঠে পায়েস খেতে, জানো তো। এবার এখনও শীতে একদিনও খেতে পারিনি। আসলে কি বলো তো, ছোট্ট বাচ্চা থাকলে যা হয়, বাবান আছে তো, তো সব কিছু সামলে যখন সন্ধেবেলার থেকে একটু বিশ্রাম করতে বসি না, তখন আর যেন মনটা চায় না যে আর কিছু করি। কিন্তু মনও মানে না, খেতেও ইচ্ছে করছে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু নারকোল নিয়ে এসো। আসলে আমরা পৌষ পার্বণের দিন কোনো মতেই পিঠে পায়েস খেতে পারি না, কেন বলো তো? সেদিন হচ্ছে গুলুর জন্মদিন। তো সেই কারণে আমাদের নিয়ম অনুযায়ী কোনো দিনও পৌষ পার্বণের দিন পিঠে পায়েস হয় না, ওই আগে পরে মিলিয়ে খাওয়া হয়ে যায়। দেখি তোমাদের দাদাভাইকে বলেছি কাল পরশু যদি দুটো মানে নারকোল নিয়ে আসে তাহলে একটু পিঠে পায়েস বানাবো। খেতে ইচ্ছে করলে শরীরের কষ্ট তো হবেই, সেটা ভেবে লাভ নেই, করে খেতে হবে। কারণ তোমাকে করে দেওয়ার মতো কেউ নেই। শীতকালটা শুধু এই কারণেই ভালো লাগে, খাওয়া দাওয়া যাই খাও না কেন, তাহলে কিন্তু সব কিছু হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো যাই খাও তুমি কিন্তু হজম হয়ে যায়। আর গরমকালে কিন্তু সেরকম একটা খাওয়া দাওয়াও যায় না, শুধু শরীরে অস্বস্তি থাকে আর মানে পেট টেট ফুলে থাকে, খাওয়া হজম হয় না। যাই হোক, আমি মোটামুটি জল যতক্ষণ ছিল দেখো ওদিকের কাজগুলো করে আসলাম। এদিকে তোমাদের দাদাভাই চা তো অনেকক্ষণ আগে করে রেখেছে, ঢাকা দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল। ঢুকেই বললাম চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কি আর করা যাবে। ওই চাটা বিস্কুট দিয়ে খেলাম, খেয়ে আবার কাজে হাত দিলাম। কারণ এই সকাল টাইমটা আমার আর একটুও কোনো দিকে তাকানোর মতো অবস্থা থাকে না। ওই দেখো ওদের বাড়িতে কিন্তু দিদি কাজ করতে চলে এসছে। দিদির ওদের বাড়িতে বাসন মাজা কমপ্লিট, এখন ওদের বাড়িতে ঘর মুছবে, করে আরেকবারই করে আমাদের বাড়িতে ঢুকে যায়। এবার এই টাইমটার মধ্যে আমাকে পুরো ঘরদোর গুছিয়ে টুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয়। কারণ আমি তো একেবারে কাজটা করার চেষ্টা করি, কারণ ঘরদোর মোছা হয়ে গেলে না, তখন এই নোংরা কাজগুলো আমার আর করতে ইচ্ছে করে না। এদিকে রান্নাঘর থেকে সব বাসন কোসন বার করব। সত্যি কথা বলতে এখন রাত্রিবেলায় খাওয়ার পরে না আর কিচ্ছু ইচ্ছে করে না জলে হাত দিই। কারণ কি বলো তো, ছেলেকে ধরতে হয় তো। আমি আবার খাওয়া দাওয়ার পরে সব কিছু মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি কি করি বলো তো, গ্যাস জ্বালিয়ে হাত গরম করি, করে তারপরে কিন্তু আমি ছেলেকে ধরতে যাই। এত জল ঘাটছি, এত জলের কাজ করছি না, কিছুতেই ছেলের ঠান্ডা লাগা কমছে না। এটা আমার মন মানে না। তো তাও আমি বললাম, যেহেতু সবাই এই কথাটা বলে যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে নাকি মায়েদের একটু কম জল ঘাটতে হয়। কারণ আমার তো এতে কোনো আইডিয়া নেই, কারণ আমার মেয়ে যেহেতু কোনো দিনও ব্রেস্ট ফিডিং করেই নি, ওই 20-21 দিন মতো করেছিল। সেই কারণে আমার এইটার বিষয়ে কোনো আইডিয়া নেই, কিন্তু আমি দেখলাম যে সত্যি এটা হলেও হতে পারে। কারণ আমি তো এত পরিমাণে জলের কাজ করছি, তাই হয়তো আমার ছেলের ঠান্ডা লাগা কমছেই না। তবে আমি ওই সর্ষের তেল ঠেল একটা সুন্দর করে তেল বানিয়েছি। তো দুবার করে, দিনে দুবার করে, সকালে একবার আর বাসি বিছানায় বসে সকালে একবার আর রাত্রিবেলায় শোয়ার আগে একবার তেল মালিশ করে দিই। ওর কিন্তু ঠান্ডাটা অনেক কমেছে। কারণ দেখো বাচ্চাদের তুমি যত ডাক্তার দেখাবে না, তাহলে কিন্তু ডাক্তার ওর পেছনই ছাড়বে না। আমার মেয়েকেও ছোট্টবেলা থেকে আমি সেরকম ডাক্তার দেখাতাম না, আমি ঘরোয়া উপায় মা যা বলতো সেরকমভাবে করতাম। তবে আমার এখন যেহেতু একটা বাচ্চা মানুষ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি যতটা পারি আমার ছেলেকে কিন্তু ওই ডাক্তার না দেখিয়ে যতটা সুন্দরভাবে মানুষ করা যায়, মাকে মানে ওকে হেলদি রাখা যায়, আমি কিন্তু সেই চেষ্টাই করি। তো মাসে একবার করে তো একটু ডাক্তার দেখাতেই হবে, মোটামুটি একটা বছর অবধি মাসের যেই চেক আপটা, এই মাসে তো করেই নিয়ে এসেছি। তো জানুয়ারি মাস পড়লে আবার ওকে চেক আপে নিয়ে যাব। এদিকে দেখো সব কিছু চায়ের বাসন, বাবানের বাসনপত্র মানে ওর দুধের বাটি টাটি যা আছে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ঘরদোরও মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, ভাবলাম বাজারগুলোকেও গুছিয়ে রাখি। এদিকে দেখো এই ছোট্ট এক আঁটি পালং শাক নিল 10 টাকা। তোমাদের দাদাভাই বলে বাজারে 2 আঁটি দেয় 10 টাকা, এর থেকে মোটা মোটা বান্ডিল। কী আর করা যাবে, আমি তো আর বাজারে যাওয়ার এখন উপায় নেই, ঘরের সামনে থেকে যা পাই তাই নিই। তবে আমি একটা জিনিস দেখেছি
জানো তো মানে ঘরের মহিলাদের হাতে সংসার থাকলে সেই সংসার কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা যায়, আবার দুটো টাকা ওখান থেকে বাঁচানোও যায়। আমি কিন্তু যবে থেকে এই তোমাদের দাদাভাইয়ের হাত থেকে এই সংসারটা আমি নিজের হাতে নিয়েছি, তো আমি কিন্তু আমার টুকিটাকি প্রয়োজনের অনেক কিছু জিনিস মেটাতে পারছি এই সংসারের বাঁচানো টাকার থেকে। টিফিনে হবে গোলা রুটি, কাজের দিদি কাজ করে চলে গেছে, আর আমি হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে ছাদ থেকে চলে আসলাম। বাইরের দিকের আর কোনো কাজ নেই। গোলা রুটির মধ্যে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে, আমার আর মেয়ের দুজনেরই দুটো দুটো করে হয়ে যাবে। মেয়েটা রেডি করলো, আর এখন ওটা গুলুক, তারপরে আমি গোলা রুটিটা ভেজে এখানে চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। তারপরে আমি ছেলেকে তেল ঠেল মাখাবো। এদিকে চায়ের বাসন কোসনও ধোয়া হয়ে গেছে। আর মেয়ে পড়ে আসার পরে ওকে দোকানে পাঠিয়েছিলাম, কিছু জিনিস আনার ছিল, এখনও ঢালা হয়নি, এগুলো ঢেলে গোছাবো কিন্তু পরে। এখানে সার্প আনা হয়েছে, ডাল আনা হয়েছে, ডিম আনা হয়েছে, আর এখানে টুকিটাকি দু রকমের তেল, আরও টুকিটাকি একটু সদাই আনা হয়েছে। আর দেখবে আমার ছেলে উঠে গেছে, এদিকে দরজাটাকে দিয়ে রেখেছি, ওই সামনের গেটটাকেও দেবো ভাবছি। হ্যাঁ, তো দেখো এই গেটটাকে দিয়ে রেখেছি, আজকে বাইরে তো প্রচণ্ড হাওয়া চলছে, ভাবছি এই গেটটাকেও দেবো। রোদ্দুর তো কোনো নেই, তাও এখন হালকা হালকা উঠছে। তো আমি এই যে সব ন্যাকড়াগুলোকে তো নিচে মেলেছি, এই ছোট ছোট ন্যাকড়াগুলোকে নিচে মেলেছি, আর আজকে মেলতেও অনেক দেরি হয়ে গেছে। হাওয়া দিচ্ছে দেখছো, আর হালকা হালকা রোদ উঠছে। ভেবেছিলাম একবার ছাদে দেবো না, কারণ কম্বল টম্বল কিছু দিইনি তো, তারপরে ভাবলাম না ছাদেই দিয়ে আসি, যেইটুক হোক শুকিয়ে যাবে। আর এই দেখো এখানে তো কম্বল সব ভাঁজ করে রেখে দিয়েছি, আর আমার বাবাটা উঠে গেছে। কি বাবা, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তোমার? ও বাবা ঠান্ডা লাগছে? এই দেখো একটা রুমাল যদি দিয়ে দেওয়া হয় না ওকে, এই রুমাল নিয়ে সুন্দর ও খেলবে। বাবা ঠান্ডা লাগছে, ফোন নেবা? ফোন নেবা? এই নাও এই নাও, ফোন নাও, ফোন নাও। দেখেছো, ফোনটা দেখলেই হয়েছে। ওর সামনে ফোন দেখাও যায় না, আর ওর সামনে ফোন আনাও যায় না, ফোন দেখলেই এরকম করতে থাকবে। নাও ফোন নাও বাবা, ফোন নাও, নাও ফোনটা নাও, এ নাও ফোন নাও, ফোন নাও। টিপ পরিয়েছিলাম, সে তো একেবারে সারা দিনেই ডোলে ডোলে টিপ তুলে দেয়। এখনও একটু শুয়ে থাকুক, আমরা খেলে, মানে খেলে বলি কেন, আমরা খেয়ে দে তারপরে ওকে ধরবো, তেল মাখাবো। প্রথমে ভেবেছিলাম যে স্নান করাবো না, তারপরে ভাবলাম না, স্নান না করালে না ও ভালো মতো ঘুমায় না, জ্বালাতন করে আমার বাবাটা, তাই না বাবা? তুমি স্নান করবা, স্নান করবা, তুমি স্নান করবা? ও বাবা কোনো কথা নেই, ও যা এক এক সময় কথা বলে না, আর যা হাসে। কি বাবা ফোন নেবা? ফোন এখন ফোন নেবে, মেন কথা হচ্ছে এখন ফোনটা দেখবে। দেখো দেখেছো, ফোনের দিকেই ওর দৃষ্টি। এদিকে দিদির টিভিতে গান চালিয়ে দিয়েছি, টিভি দেখারও পোকা। ওই দেখো দেখেছো, আমি যেদিকে ঘুরবো ফোনটা নিয়ে এদিকেই ঘুরবে। এই যে দিদির টিভিতে গান চালিয়ে দিয়েছে, শুয়ে শুয়ে দেখছে। আমার রাজা বাবা খালি টিভি দেখে, ফোন দেখে, খালি রাজা বাবা, তাই না? সবটা যদি মানে নিজে যদি সংসার চালাতে হয় না, তখন অল্প টাকার মধ্যে বেশ সুন্দর ম্যানেজ করা যায়। আজকে ধরো প্রায় 1 মাস হবে না? হ্যাঁ 1 মাস ধরে। আগে তো তোমাদের দাদাভাই নিয়ে আসতো, ঠিক আছে, মানে ও যা আনতো আমি সেটা করতাম, সেটাই রান্নাবান্না করতাম। কিন্তু এই 1-1.5 মাস ধরে আমি ওকে বলে দিয়েছি সপ্তাহে সপ্তাহে আমাকে হাতে টাকা দিতে, মানে পার ডে 500 টাকা হিসাব করে সপ্তাহে সপ্তাহে 3000 টাকা করে আমাকে দিতে। আমি আমার মতো সংসার চালাবো, যা হবে তাই খাওয়াবো, প্লাস আমি যদি আমার থাকে তো কিছু বাঁচাতে পারি সেটা আমার। তো সেই হিসাব করে ও প্রত্যেক সপ্তাহে আমাকে 3000 টাকা করে দেয়, ঠিক আছে। এবার তোমরা অনেকেই সেদিনকে মনার ওই গয়নাটা কিনেছিলাম বলে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে, আসলে আমি কালকেই উত্তরটা দিতাম, কাল যেহেতু কোনো ভিডিও বানাইনি তাই তোমাদেরকে আর বলা হয়নি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ওটার দাম কত, আর এখন এতগুলো সোনা কিনলে। দেখো আজকে প্রায় 3-4 বছর হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও করি, ওই চ্যানেল আর এই চ্যানেল মিলিয়ে কোনোদিনও দেখেছো আমি কোনো সোনার জিনিস কিনেছি? কোনোদিনও কিনিনি। মানে আমার যেইটুকুনি ছিল সেইটুকুনিও আমার বন্ধকে রয়েছে, ছাড়াতেও পারিনি। এবার দেখো সোনা ছাড়াতে গেলে ঘর বাড়ি হতো না, যে কোনো একটা দিক স্যাক্রিফাইস করতে হতো। আর আজ অবধি মেয়েকে কোনো দিন, মানে মেয়ে জন্ম হওয়ার পর থেকে এই 18 বছর অবধি মেয়েকে আমি কিচ্ছু দিইনি। আমার ছেলে করেই যাচ্ছে, কিচ্ছু দিইনি। এইবার সংসারে বুঝতেই পারো যে খরচা কিন্তু আরও বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তো আর কি দিতে পারবো কি পারবো না, প্রথমে ওকে বলেছিলাম যে 18 বছরের জন্মদিনটা আমার ইচ্ছে ছিল বড় করে করা, কিন্তু ও বললো না মা করতে হবে না, তারপরে কিন্তু ওইটা ওকে কিনে দেওয়া হয়েছে। তো সেই কারণে এইটুকুনি সোনা নিয়ে সেটাও মানে অনেকের মাথা ব্যথা যে কেন আমি এইটা কিনেছি, আমরা নেই নেই করি। হ্যাঁ আর একটু জল লাগবে।
আমরা নেই করি, তারপরেও সোনা গয়না ঘর বাড়ি সব কিছুই করছি। তো যাই হোক, সেইগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। এটা হচ্ছে একটু একটু করে সঞ্চয় করেছি। তোমাদের দাদা কিছু দিয়েছে, তোমাদের দাদাভাই কিছুটা দিয়েছে, আর আমি যেইটুকুনি দিয়েছি সেইটুকুনি আমি কিন্তু দোকানে বাকি রেখে এসেছি, তাই তো না? তো আমি 3-4 মাসে বলেছি টাকাটা শোধ করব, তো সেই কারণে আমি কিন্তু বাকিতে নিয়ে এসেছি। তো চেনা জানা দোকান ছিল, আমার চেনা জানা না, দিদির চেনা জানা দোকান ছিল, তাই কিন্তু আমি ধার বাকিতে পেয়েছি বলে নিয়ে এসেছি। তো আমি এই সংসার খরচা থেকে যেটুক করে বাঁচাতে পারবো, গোল্ড খাজানা, এরপরে যেদিনকে যাবো না তোমাদের ভালো করে দোকানটা দেখাবো। তো আমি প্রথম গেছি, তো ভাবছিলাম যে ভিডিও করলে কিছু বলবে কি বলবে না, দেখলাম না দাদাটা কিছু বলেনি, আরও উল্টে আমাকে আরও সুন্দর করে বলছিল ভিডিও করতে, আমি আর করিনি, পরের দিন তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো আমি আমার সংসার খরচা থেকে যেটুকুনি করে বাঁচাতে পারি সেইটুকুনি দিয়ে আমি আমার মেয়ের জন্য যতটুকু পারবো ততটুকু করব। সেই কারণেই তোমাদের দাদা ভাইয়ের থেকে সংসারের ভারটা আমি নিয়েছি। এবারে আমি যেহেতু নিয়েছি, একেবারে না দোকান সদাইগুলো আনা হচ্ছে না আজকে প্রায় 1 মাস ধরে। ওই সপ্তাহে সপ্তাহে পয়সা দিচ্ছে, আর সপ্তাহে সপ্তাহে অল্প অল্প করে কিছু নিয়ে আসছি 1 সপ্তাহ চলার মতো। এই যে যেরকম আজকে সকালবেলায় এখানে বাজার নিলাম 170 টাকা, মানে টাকা কিছু না, বাড়ির উপর থেকে বাজার নিয়েছি, যদিও বা জানি সবজিটার অনেক দাম নিয়েছে, বাজার থেকে আনতে পারলে আর একটু কম হতো, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাইও নেই আর আমিও যেতে পারবো না, ছেলেকে রেখে বাজারে যাওয়া সম্ভব না, তোমাদের দাদাভাই থাকলে তাও ঠিক হতো। আর আমাদের গাড়িটা তো খারাপ হয়ে দিদির বাড়িতে পড়ে আছে, সেই যে দিদির বাড়িতে গেছিলাম তার আগের থেকে পড়ে আছে, ঠিকও করা হচ্ছে না, সেই কারণে বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। এই হচ্ছে গল্প। আর তোমরা জিজ্ঞাসা করেছিলে যে মেয়ের ওই গয়নাটা কত নিয়েছিল, ওটা কত 37,000 টাকা না, ওনা 37 তো 36,000 টাকা, দুটো মিলিয়ে 36,000 টাকা পড়েছে। ওটা কত মিলি ঠিলি আছে ওটা আমার এখন অতটা মনে নেই, বিলে লেখা আছে সব কিছু। ওটা দুটো মিলিয়ে 36,000 টাকা মতো পড়েছে। তো আমি হাফ টাকা ওনাদের দিয়েছি, আর হাফ টাকা বাকি আছে, সেটা হচ্ছে আমি মাসে মাসে কিছু কিছু করে দেবো। হ্যাঁ, একটা 19,000 একটা 17,000 এরকম পড়েছে। তো আমি ওটা মাসে মাসে দেবো বলেই ঠিক করেছি। এইটার টাকাটা শোধ হলে তারপর নিজের জন্য আবার একটা কিছু বানাবো, ছেলের জন্য বানাবো, এইভাবেই করবো। কারণ কি বলতো, আমাদের পক্ষে তো সম্ভব না যে একেবারে অনেক টাকা জমিয়ে সোনা গয়না কিনবো, সেটা সম্ভব না। একটু ধার বাকি পেলে জিনিস করতে আমাদের কোনো অসুবিধা নেই। তো চলো, ক্লিয়ার করলাম তোমাদের কথাটা। তো চলো এবার আমি মেয়েকে খাবারটা করে দিই, আমিও খাই, তারপর ছেলেকে বসি তেল মাখাতে। বাজে কিন্তু অনেক, ওরে বাবা 12টা বাজে। ঠিক আছে, চলো খেয়ে নিই। আমাদের বলেছি না, খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিলের ঠিক নেই, খিদে পায় খাই, খাওয়ার দরকার তাই খাই, তার ছাড়া টাইম কোনো নেই। চলো খাবারটা করি, খেয়ে নিই। একটা সময় ছিল যখন মেয়ে অনেকটা বড় হয়ে গেছিল, অনেক কষ্ট করে অল্প অল্প করে সঞ্চয় করে তখন নিজেও কোনো মানে ইউটিউবে ভিডিও করতাম না, একটা টাকাও উপার্জন করতাম না, ওই মাঝে সাঝে একটুখানি হয়তো মেশিন চালাতাম বা জাঙ্গিয়া সুতো কাটতাম, ওই টুকিটাকি যা একটু হাতে পেতাম সেগুলোর থেকে সঞ্চয় করে করে নিজের জন্য অনেক কিছু বানিয়েছিলাম। কিন্তু এই যে ঘর করতে গিয়ে, মাথার উপরে ছাদ করতে গিয়ে আজকে আমার সেই জায়গাটাও মানে সবই আমার বন্ধকে চলে গেছে। এখন ওই বন্ধক থেকে জিনিস ছাড়াতে গেলে মেয়েকে আর কবে কি দেব সেটা ভেবে এখন আর ওই দিকে পা বাড়াই না। তবে ইচ্ছে আছে জানো তো, একদিন না একদিন তো মেয়েকে বিয়ে দিতেই হবে। আমার যা জিনিস আমি করেছিলাম, তো সেগুলো ছাড়ালে আর সোনা গয়নার জন্য আমাকে চিন্তা করতে হবে না। মার জিনিস তো মেয়েকে দিয়েই মানে দেওয়া যায়, তাই না? তাই ওগুলো ধরে রেখেছি, আজ না পারি 5 বছর বাদে হলেও ওগুলো ছাড়াবো। ছাড়িয়ে অল্প অল্প করে ছাড়িয়ে এনে কিন্তু মনার জন্য সব নতুন করে ওগুলো ভেঙে গড়ে দেব। কিন্তু বলো, আজকে যদি ওকে আমি এখন এই বয়সে কিছু একটা না দিই, তো ওরও মনটা খারাপ লাগতো। সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি এই ডিসিশানটা নিয়েছিলাম। তো যে যাই বলুক, আমার নিজের সংসার আমি নিজে কিভাবে চালনা করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই মানে এটা না যে সবার মর্জি মতোই আমাকে চলতে হবে, তাই না? আমি যেইভাবে মনে করব যে আমার ঘরটা এইভাবে ভালো থাকবে, তাহলে আমাকে সেইভাবেই চালাতে হবে। ওই যে কিছু মানুষ আছে, অনেকে তোমরা এটাও কমেন্ট করেছো যে কিছু মানুষ আছে মানুষের ভালোটা কিন্তু সত্যি সহ্য করতে পারে না, হিংসে করে। রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এত বেলা হয়ে গেছে আর এত ঠান্ডা লাগছে, ওই ঠান্ডা ঠান্ডা করেই না রান্নাবান্না করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তবে রান্না কিন্তু অনেক কিছু করেছি। তো এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, এইটা হচ্ছে তোমাদের দাদাভাই শীতকালে খুব ভালো খায়। পেঁয়াজ কলি আলু ভাজা বলো, পালং শাক বলো, এগুলোও খুব ভালো খায়। আর আজকে 20 টাকার পেঁয়াজ কলি নিয়েছিলাম, পুরোটাই ভেজে দিয়েছি আর একটুখানি আলু দিয়েছি, একটারও থেকে একটু কম আলু দিয়েছি। আর করেছি এখানে পালং শাক, যেটা টাটকা টাটকা নিয়েছি, ওটা তো রেখে দিতাম না। পালং শাক আবার রেখে দিলে আমার আবার ভালো লাগে না, আমার নিজেরও পালং শাক খেতে ভালো লাগে,
তবে শীষ পালংটা একটু বেশি ভালো লাগে, এবার এখনও খাওয়া হয়নি। যাই হোক, পালং শাক রান্না করেছি, আর এদিকে করেছি 1 বাটি ডাল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, 1 বাটি মুসুরির ডাল করেছি যাতে আমাদের 2 দিন হয়ে যায়। আর করেছি এখানে, ভেবেছিলাম ফুলকপি আলুর তরকারি করব, তারপরে ভাবলাম না, মেয়ে তো খেতে চায় না, আবার কিছু একটা করতে হবে। আর তোমাদের দাদাভাইও বলবে সেই ফুলকপি আলুর তরকারি করলেও রাত্রিবেলায় আবার যখন খাবে বা দুপুরে ওর আসার কথা, যদি চলে আসে বলবে আবার ডিম ভেজে দাও। তার থেকে দেখো আমি এখানে অনেকগুলো, 3টে 6টা, 2টো 8টা ডিমের কারি করেছি। দুবেলা খাবো, তোমাদের দাদাভাই আসলেও দুবেলা হয়ে যাবে, কারণ তোমাদের দাদাভাই 2টো ডিম খায়, আমিও 2টো ডিম খাই, মিথ্যে কথা বলে লাভ নেই, 2টো ডিম খাই। তো যাই হোক, এই রান্না করেছি। আর এখানে বেসনের সঙ্গে চালের গুঁড়ো, কালো জিরে, লঙ্কা টঙ্কা সব মিলিয়ে দেখো, লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে এটা পুরো রেখে দিয়েছি, এখনও মাখাইনি, মাখাবো। এটার হবে বড়া, এই যে ফুলকপির পকোড়া করব।